তাহলে পরে একমাত্র যোগ্য অযোগ্যকে আলাদা করা হবে। তাহলে হাই এভরিওয়ান, আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে যোগ্যরা কি তাদের যোগ্য সম্মান ফিরে পাবে সেই বিষয় নিয়ে। দেখো, আমরা জানি কালকে মিটিং হয়েছে, তার প্রধান দুটি দাবি ছিল, সেটা হচ্ছে যে যোগ্য অযোগ্যদের লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। অর্থাৎ এতদিন যে শুধুমাত্র অযোগ্যদের সংখ্যা বলা হচ্ছিল, কিন্তু কতজন যোগ্য আছে সেই বিষয়ে ক্ল্যারিফাই করে কিছুই বলেনি এসএসসি। তো সেই বিষয়টা ক্ল্যারিফাই করে প্রকাশ করতে হবে, এটাই তাদের প্রথম দাবি ছিল। এবং দ্বিতীয় দাবি ছিল যে 22 লক্ষ যে ওএমআর সবটাই পাবলিশ করতে হবে। অর্থাৎ যতজন ধরো আরএলএসটি অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং এসএলএসটি অর্থাৎ 9, 10 এবং 11, 12 যে পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেকের প্রকাশ করতে হবে ওএমআর, ঠিক আছে। তো আরও দাবির মধ্যে যেমন একটা দাবি ছিল যে রিভিউ পিটিশন যখন করবে তারা যেন যোগ্যদেরকে পাশে নিয়ে রিভিউটা করা হয়, এই বিষয় ছিল। দেখো, প্যানেল যে বাতিল হয়েছে তার মূল দুটো কারণকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 14 নম্বর এবং 16 নম্বর ধারা। অর্থাৎ দেখো, এসএসসি যে বারবার যে ডকুমেন্টস দিয়েছে যে যোগ্য অযোগ্য এতগুলি, ঠিক আছে, কিন্তু যোগ্যদের পাশে ট্যাগ লাগায়নি যে এটা সম্পূর্ণ সঠিক। অর্থাৎ যেহেতু অযোগ্যদের মধ্যে অনেকে ওএমআর মিসম্যাচ ছিল, তারপর হচ্ছে র্যাঙ্ক জ্যাম ছিল, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো ছিল। তাহলে যে 22 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তাদের প্রতি কোথাও না অন্যায় হয়েছে না, এই বিষয়টা নিয়ে তাদের মূল বক্তব্য যে তাদের প্রতি তো কোনো অন্যায় হতে পারে। দেখা হলো যে এই 22 লক্ষের মধ্যে কারোর হয়তো নাম্বার বেশি ছিল কিন্তু তাদেরকে ডাকা হয়নি, এরকম একটা বিষয় থাকতে পারে। তো সেই কারণ থেকে নিয়ে এই যে ওএমআর যে পাবলিশ করে 22 লক্ষ যে ওএমআর, পুরো 22 লক্ষ ওএমআর পাবলিশ করে তাদেরকে আবার রেকটিফাই করতে হবে, তবে এই 14 এবং 16 নম্বর ধারাকে সংশোধন করা যাবে, ঠিক আছে। এবার যখন এই বিষয়টা চলে আসবে তখন দেখো যে এসএসসির কাছে কিন্তু নিজস্ব কোনো হার্ড ডিস্ক বা মিরর ইমেজ নেই। তারা সম্পূর্ণ বারংবার বলেছে যে সিবিআই দ্বারা যে আমরা পেয়েছি তার দ্বারা হচ্ছে এতগুলি অযোগ্য এবং এগুলো হচ্ছে যোগ্য, ঠিক আছে। বারংবার তারা হচ্ছে সিবিআইয়ের ওপর মাথায় হাত রেখে কথা বলেছে যে হ্যাঁ সিবিআই অ্যাকর্ডিং টু সিবিআই। তো এই কথাটা সহজতে খাটে না, কারণ তাহলে তোমাদের কি আছে, তো তোমরা তো সমস্ত কিছু নষ্ট করে দিয়েছো। তাহলে এখন এই সিবিআই যে দুটো হার্ড ডিস্ক 3টি হার্ড ডিস্ক পেয়েছিল, ঠিক আছে, তার মধ্যে বানসাল এবং হচ্ছে ডাটা স্ক্যানট্যাক, এই দুটোর মধ্যে ভেরিফাই করেছে হ্যাঁ দুটোই সঠিক। তাহলে এই দুটো যদি সঠিক হয় তাহলে তার ভিত্তিতে সিবিআই যোগ্য এবং অযোগ্য আলাদা করেছে। এখন তাহলে এই যে দুটো পেয়েছে সেই দুটোকে সিবিআই অলরেডি বলেছে হ্যাঁ এই দুটো অথেন্টিক, এবং এই দুটোকে অথেন্টিককে অবশ্যই এসএসসিকে মান্যতা দিতে হবে যে হ্যাঁ এই দুটোই অথেন্টিক, এবং এর বেসিসেই আমরা কী করব না যোগ্য অযোগ্য আলাদা করব। এখন সুপ্রিম কোর্ট যদি বলে যে আমরা এগুলোকে মান্যতা দিচ্ছি না, কারণ এই সিবিআই ইনভেস্টিগেশনে যে দুটো ডেটা, ঠিক আছে, যে ডেটা দুটো যে অথেন্টিক সেটা সিবিআই অবশ্যই সার্টিফাইড করতে হবে এবং এসএসসিকে সার্টিফাইড করতে হবে। তাছাড়াও যে আরও কেউ এরকম হয়ে থাকে যে আরটিআই করে পূর্বে জানতে পেরেছিল তাদের মার্কস, এবং সেই মার্কস যদি এই যে ডেটা সিবিআই দ্বারা উদ্ধার করা যে ডেটা সেই ডেটার সঙ্গে ম্যাচ করে, তাহলে সেগুলোকে কম্পেয়ার করে এই দুটো যে সিবিআই দ্বারা যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করেছে সেগুলোকে সার্টিফাইড বা হচ্ছে অথেন্টিক বলা যেতে পারে। অলরেডি যদিও বলেছে তবুও আরও একবার এটা ক্রস চেক করে এটা বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে সিবিআই যে ইনভেস্টিগেশন করে যে ডেটা দুটো পেয়েছে সে দুটোকে একেবারে মান্যতা দেওয়া যাবে। এবার এই দুটো মান্যতা দেওয়ার পরে যে শুধুমাত্র যে যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখলে হবে না, ঠিক আছে, আর অযোগ্য বাদ করলে হবে না। তাহলে পরে 14 এবং 16 নম্বর যে ধারা সে দুটো ভায়োলেট হয়ে যাবে। তাহলে সে অর্থাৎ ব্যাপারটা কী হলো যে আরটিআই করা কিছু সংখ্যক যদি ওএমআর থাকে এবং সেই ওএমআরগুলো সিবিআই দ্বারা যে উদ্ধার করা যে হার্ড ডিস্কের যে ওএমআর সেগুলো ম্যাচ করতে হবে। অর্থাৎ এর পূর্বেও যেহেতু যে দুটো ওএমআর তারা পেয়েছে সে দুটোর মধ্যে অবশ্যই ম্যাচ করেছে, অর্থাৎ সিবিআই যে দুটো পেয়েছে সেটা অথেন্টিক আমরা বলে দিতে পারতাম যদি এসএসসির কাছে যদি কোনো মিরর ইমেজ থাকতো, কিন্তু যেহেতু মিরর ইমেজ নাই তাহলে সেক্ষেত্রে কী করণীয় হতে পারে না, যে আরটিআই করা যে ওএমআরগুলো সেগুলোকে যদি ক্রস চেক করা হয় এবং এই ওএমআরগুলোর সঙ্গে ম্যাচ করে যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে ওএমআরগুলো অথেন্টিক। তাহলে পরে এই ওএমআরগুলো অথেন্টিক কেন আমরা বলবো, কারণ এই যে ওএমআরগুলো আরটিআই করে যেগুলো দিয়েছে সেগুলো এসএসসি তাদেরকে রিপ্লাই দিয়েছিল, তাহলে সেক্ষেত্রে এই 3টে ওএমআরে মিল পাওয়া যাচ্ছে, অর্থাৎ ওএমআরগুলো অথেন্টিক, ঠিক আছে। এখন এই ওএমআরগুলো অথেন্টিক হওয়ার পরে যে আমাদের যে প্রসেস, যে কোন প্রসেসের মাধ্যমে আবার সবকে যোগ্য অযোগ্যকে আলাদা করা যায় সেই বিষয়টা হচ্ছে প্রথম নম্বরে 1 হচ্ছে সেটা হচ্ছে এই যে রিপ্যানেল করা, ঠিক আছে। এরকম করলে হবে না যে যোগ্য অযোগ্য যারা আছে তাদেরকে অযোগ্যগুলো আদায় করে দিল, যোগ্যগুলোকে রেখে দিল, ঠিক আছে, কিন্তু তারপরে যে অযোগ্য জায়গাগুলো যোগ্য আসবে, ঠিক আছে, তাদেরও যে মার্কস কম বেশি করা হয়নি বা যারা যোগ্য তাদের যে মার্কস কম বেশি হয়নি সেই বিষয়টার জন্য অবশ্যই রিপ্যানেলের প্রয়োজন আছে। রিপ্যানেল করতে গেলে কী হবে না, প্রথমত তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে রিপ্যানেল করতে গেলে প্রথমত হচ্ছে
যে নম্বরগুলো আছে সেই নম্বরগুলোকে সাজানো, ঠিক আছে, অর্থাৎ কম বেশি নম্বর করে আবার প্যানেল তৈরি করা। প্যানেল তৈরি করার পর যেটা কাজ হবে সেই প্যানেল অনুযায়ী আবার হচ্ছে ভেরিফিকেশনের জন্য ডাকা সমস্ত 22 লক্ষ যে আছে সবাইকে, যদি যারা ওই মার্কসের মধ্যে আসবে, অর্থাৎ রেশিও মেনটেন করে, সিট মেনটেন করে, রেশিও মেনটেন করে যে আসবে তাদের মধ্যে আবার কী করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের পর আবার ইন্টারভিউয়ের পর প্যানেল, তাহলে পরে একমাত্র যোগ্য অযোগ্যকে আলাদা করা হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর অর্থাৎ রিপ্যানেল। 2 নম্বর বলা যেতে পারে যে যদি এটাও না সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে যে 2016-তে শুধুমাত্র যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে শুধু পরীক্ষাতে বসতে দেওয়া হবে, নচেত তাদের প্রতি একটা অন্যায় হবে, ঠিক আছে, যদি আমরা ফ্রেশ সিলেকশন বলি। এবার এখানে করতে গেলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে 2016 পর যারা পরীক্ষা দিতে পারেনি তাহলে তাদের ক্ষেত্রে একটা অবিচার হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি তারা বসতে চায় তাহলে সেটা একটা বিড়ম্বনার মধ্যে সৃষ্টি হবে। যদিও সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে হ্যাঁ 2016-র মাধ্যমে শুধু পরীক্ষা হবে বা 2016-র ক্যান্ডিডেটরা শুধু পরীক্ষা দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে ফ্রেশারদের কিছু করার নেই, ঠিক আছে। অথবা 3 নম্বর হচ্ছে যে আপ টু ডেট ভ্যাকান্সিতে পুরো সিটগুলোকে ফিল আপ করা এবং সেখানে 2016 এবং 2000 এতদূর পর্যন্ত যারা আছে সবাই পরীক্ষা দিতে পারবে এবং হচ্ছে যে যেমন কন্ডিশন ছিল, অর্থাৎ এজ রিল্যাক্সেশন, তারপরে তখন ওবিসি যারা ছিল তারা যেন ওই ওবিসি যদিও বাদ হয়ে যায় তাহলে তাদেরকে ওই সাপেক্ষে ওবিসিগুলোকে চালু রাখতে পারা যায়, এরকম প্রসেসের মাধ্যমে করা যেতে পারে। তাহলে এই 3টা ওয়ে আউট আছে, যদি ইচ্ছা করে তাহলে করতে পারে, আর না হলে পারে কিচ্ছু করার নেই, ওএমআর হয়তো আবার সব যদি যাই হোক পরীক্ষা দিয়ে সবকে আসতে হবে। তো এই ছিল আমাদের ছোট্ট একটা প্রতিবেদন, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের অবশ্যই মূল্যবান কমেন্টস আমাদেরকে জানাবে কমেন্ট সেকশানে, আর কোথাও যদি ভুল হয় তাহলে আমাকে অবশ্যই কারেকশন করার চেষ্টা করবে। তো যারা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।